মুখ থেকে কথার বহর বের হতে না হতেই সশব্দে হাতের কাঁচা চামচটা ছুঁড়ে ফেলে উঠে দাঁড়িয়ে পড়লো জঙ্কুক। কয়েক কদম এগিয়ে গিয়ে তার মুখোমুখি দাঁড়িয়ে বলল, আই হেট বাঙালি ফুড, ইভেন এভরিথিং। সো নেক্সট টাইম আমার বাসায় এসব চিপ রান্না, চিপ আলোচনা কোনোটাই করার সাহস করবি না। আই ওয়ার্ন ইউ। তে দুপা পিছিয়ে গেল। চোখের সামনে কি ঘটছে, কেন ঘটছে বুঝে উঠতে পারছে না। জঙ্কুক বারবার ওকে অপমান করছে, দেখে ফেলতে চাইছে, কিন্তু কেন? বয়সে ওর থেকে অনেক বড় বলে? তবে তেও চুপ মেরে যাবার মেয়ে নয়। জঙ্কুকের সূক্ষ্ম অপমানের জবাবে তে পাল্টা তীর ছুড়ে বলল, আমি যতদূর জানি আপনি নিজেও খাঁটি বাঙালি, তার উপর নামকরা রাজনৈতিক বংশের ছেলে। ব্যাস এইটুকু বলারই ফুসরত পেলতে এরপরই টেবিলে রাখা স্টেক কাটার সিলভার রঙের ছুরিটা ওর গলায় চেপে ধরে জঙ্কুক। হোয়াটস রং জেকে? কি করছিস সেটা? আমাদের মধ্যে কথা বলতে আসিস না সুগা। জঙ্কুক যেভাবে আমাদের শব্দটা উচ্চারণ করলো মনে হচ্ছে স্বামী স্ত্রী তাদের স্টুপিড সাংসারিক ঝগড়া করছে, আর সুগা তৃতীয় ব্যক্তি হয়ে আগ বাড়িয়ে তাদের ঝগড়া থামাতে এসেছে। কিন্তু ব্যাপারটা তো তেমন নয়। সুগা একদিনই বুঝে গিয়েছে জঙ্কুক মেয়েটাকে অসম্ভব অপছন্দ করে। তাহলে কে রেখে গেল মেয়েটাকে এখানে এই জমের হাতে? এখন না হয় সুগা আছে, কিন্তু রাত বিরাতে হুট করে যে কে রেগে গেলে তখন কি হবে? সুগা ভাবতে ভাবতে শটান বসে পড়ল। জঙ্কুক এখনো একইভাবে দাঁড়িয়ে আছে। ভয়ে নিজের জামা নিজে শক্ত করে চেপে ধরে রেখেছে তে। দু চোখ পানিতে ছলছল করছে এই গড়িয়ে পড়লো বলে। মুখে মুখে তর্ক আমার একদম পছন্দ নয়। এখন থেকে আমি যা বলবো তুই সেটাই করবি। আমার সামনে মোটেই তেজ দেখাতে আসবি না, নয়তো তোর তেজ গলিয়ে দিতে আমার 1 সেকেন্ডও সময় লাগবে না। মাইন্ড ইট। কথাগুলো বলে রুমে গিয়ে শব্দ করে দরজা লাগিয়ে দিল জঙ্কুক। জঙ্কুক চলে যেতেই তের চোখের জলের বাঁধ ভেঙে যায়। অসহায়ের মতো নিজের চোখের জলকে থামাতে বারবার চোখ মুছছে তে। অভিমানী কান্নায় নাকের ডগাটা লাল হয়ে গিয়েছে। শুধু এগিয়ে গিয়ে নিজের রুমালটা তের দিকে এগিয়ে দিয়ে বলল, মুখটা মুছে নাও তে। তে নিল না, বরং দৌড়ে হলরুম ছেড়ে দোতলার ছাদ বারান্দায় চলে গেল। বড্ড আত্মসম্মানে লেগেছে ওর। একজন অপরিচিত মানুষের সামনে এতটা অপমানিত এর আগে কখনো হয়নি তে। জঙ্কুক কেন ওকে দু চোখে দেখতে পারে না, কেন ওর উপর সবসময় রেগে থাকে, তা আজও ধরতে পারে না তে। এদিকে সুগার নিজেও জঙ্কুকের কাণ্ডে বিরক্ত। কখন কি কারণে রেগে যায় সেটা কেবলই ওই জানে। আর একবার রেগে গেলে তো কথাই নেই। এমন সব ভয়ানক কাজ করে যেগুলো স্বাভাবিক মানুষের দ্বারা সম্ভব নয়। এত রকচটা স্বভাব নিয়ে জঙ্কুক যে কি করে কলেজের প্রফেসর ভেবে পায় না সুগা। কিন্তু তে তো রেগে যাওয়ার মতো কিছুই করেনি। এত ছোট একটা মেয়ের সাথে এত বাজে ব্যবহার করার কি মানে আছে? আশ্চর্য। আনমনেই বলে ওঠে সুগা। সন্ধ্যায় জঙ্কুককে বিদায় জানিয়ে চলে যায় সুগা। আজ রবিবার ছিল, তাই জঙ্কুকের বাসায় এসেছে সুগা। প্রত্যেক সপ্তাহের ছুটির দিনে ইয়ঙ্গি সুগা নয়তো যে হোক কেউ না কেউ জঙ্কুকের সাথে দেখা করতে এই জনমানবহীন নীরব স্টেটে আসে। নয়তো মাসের পর মাস গেলেও জঙ্কুকের কোনো খোঁজ মেলে না। না কোনো সোশ্যাল মিডিয়া, না কোনো ইন্টারনেট, না কোনো ফেস টু ফেস আলাপ। অনেকটা অস্বাভাবিক লাইফস্টাইলই বলা চলে ওর। স্বাভাবিক মানুষ এভাবে একা একা থাকলে দম বন্ধ হয়ে মারা যাবে নিশ্চিত। প্রয়োজনের বাইরে গিয়েও শুধু একটা কাজই করে, সেটা বাইক রাইডিং। জঙ্কুক সুগাকে এগিয়ে দিতে গেটের কাছে এলে সুগা গাড়িতে উঠতে উঠতে বলল, প্লিজ ভাই, মেয়েটাকে আঘাত করিস না। বড্ড মিষ্টি মেয়েটা। তুই ওকে রাখতে না চাইলে বলিস, আমি আমার বাসায় নিয়ে পুতুল বানিয়ে সাজিয়ে রাখবো। তবু ওকে টর্চার করিস না, আই রিকোয়েস্ট ইউ। সুগার কথায় জিভ দিয়ে গাল ঠেলে একটা তির্যক আর রহস্যময় হাসি দিয়ে জঙ্কুক বলল, আর ইউ কিডিং মি? নিজের হার্টবিটকে কেউ আঘাত করে? কিছু বললি? নাথিং, তুই যা। আর দয়া করে প্রত্যেক উইকেন্ডে 3 জন মিলে আমাকে জ্বালানোটা বন্ধ কর। সন্ধ্যার দিকে জিন ফিরে এসে রুমে গিয়ে পরনের মোটা কোট খুলে চারদিকে খুঁজতে শুরু করলো তেকে, কিন্তু কোথাও তে নেই। তেকে ডাকতে ডাকতে করিডোরের অন্য মাথায় গিয়ে দেখলো তে চুপচাপ ছাদ বারান্দার মেঝেতে বসে আছে। হাত দুটো দিয়ে রেখেছে ঠান্ডা রেলিং এ, তার উপর চিবুক। কাছ ঠেলে বারান্দায় পা রাখতেই হাড় হিম হয়ে এলো জিনের। এই ঠান্ডার মধ্যে তে কি করে বারান্দায় বসে আছে বুঝে উঠতে পারলো না জিন। ঠিক আছিস বোন? দুপুরে খেয়েছিস? খেয়েছি আপা, ভেতরে হাঁসফাঁস লাগছিল, তাই বাইরে এসে একটু বসলাম। তুই খেয়েছিস? আর মা কেমন আছে? আমি দেখতে যাব মাকে। মা আইসিইউতে আছে রে তে, এখন গেলেও কাছে যেতে পারবি না। তার চেয়ে বরং কেবিনে শিফট করুক, তখন না হয় যাবি। তোর কষ্ট হচ্ছে আপা, তাই না? না রে, জঙ্কুক ভাইয়া আগে ভাগেই কোম্পানিকে সতর্ক করে রেখেছিল, তাই তারাই সব ঝামেলা সামলিয়েছে। আমি তো শুধু মায়ের কাছাকাছি ছিলাম। দু বোন আরো অনেক দুঃখ সুখের আলাপ করছিল। তখনই নিচ থেকে কলিং বেল বেজে ওঠে। তুই দাঁড়া, আমি গিয়ে দেখছি। একটু পর কতগুলো প্যাকেট নিয়ে ভেতরে আসে জিন। এগুলো কি আপা? মনে তো হচ্ছে বিরিয়ানির প্যাকেট।
বিরিয়ানির নাম শুনতেই সারাদিন না খাওয়া তের পেট গুড়গুড়ি ওঠে। কি বলিস আপা, তুই অর্ডার করেছিস? না, আমি তো কোনো কিছু অর্ডার করিনি। তাহলে? জিন প্যাকেটগুলো টেবিলে রেখে বলল, তুই দাঁড়া, আমি জঙ্কুক ভাইয়াকে একবার জিজ্ঞাসা করে আসি। জিন জঙ্কুকের রুমে নক করে ঢুকলো। দরজাটা খোলাই ছিল। জঙ্কুক ল্যাপটপে কিছু একটা করছিল তখন। মানে ভাইয়া, আপনি কি কোনো খাবার অর্ডার করেছিলেন? জঙ্কুক সজোরে এদিক ওদিক মাথা নাড়ায়, যার উত্তর না। জিন নিরাশ হয়ে যেতে যেতে বলল, তাহলে মনে হয় ভুল করে চলে এসেছে। আমার মনে হয় তোরা ফার্স্ট টাইম এসেছিস, তাই কোম্পানি তোদের ওয়েলকাম গিফট হিসেবে খাবারগুলো পাঠিয়েছে। আফটার অল তোরা চেয়ারম্যানের মেয়ে। জিন শুনে খুশি হয়ে গেল। উপর থেকে তেকে ডেকে বলল, তে খেয়ে যা, এগুলো কোম্পানি থেকে পাঠিয়েছে আমাদের জন্য। তেও আর অপেক্ষা করলো না। সারাদিনের অভুক্ত পেটটাকে আশকারা দিতে বসে পড়লো। খুশি মন নিয়ে জিন চলে যেতেই জঙ্কুক আবারও নিজের কাজে মনোযোগ দিল। 2 দিন হলো রুমে একা একা শুয়ে বসে সময় কাটাচ্ছে তে। তার আপা সকাল হতে না হতেই হসপিটালে ছুটে। জঙ্কুক বাড়িতে থাকা না থাকা একই কথা। সে কখন আসে কখন যায় সেই ধারণাটুকু পর্যন্ত নেই তের। তাছাড়া এই বদমেজাজি লোকের সাথে মুখ দেখাদেখি না হওয়াটাই ভালো। এক কথায় গুড লাক। রুমের মধ্যে এদিক ওদিক পাইচারি করছে তে। অলস মস্তিষ্কটা ভাবছে কি করা যায়, কিভাবে সময় কাটানো যায়। তখনই গুরুদায়িত্ব মনে পড়ার মতোই মনে পড়লো বেগম ভাইয়ের কথা। গত 2 দিনে তে তো ভুলে গিয়েছিল বেগম ভাইয়ের সাথে একই দেশে আছে সেও। মাত্র কয়েকদিনের দূরত্বে আমি কিভাবে আপনাকে ভুলতে বসলাম বেগম ভাই? ভালোবাসলে ভোলা যায় নাকি? তার মানে কি আমি তাকে ভালোবাসি না? তখনই চোখ পড়লো বেডসাইডের টেবিলে অযত্নে পড়ে থাকা মুঠোফোনটার দিকে, যেটা গত 2 দিন ধরে বন্ধ পড়ে আছে। তে এগিয়ে গিয়ে ফোনটা হাতে তুলে নিল। বেগম ভাইয়ের ঠিকানা জেনে নিশ্চয়ই জানবে, ওকেই কল করি। কিন্তু আমার তো সিমই নেই, কি করে ফোন করব? আইডিয়া, এত বড় বাড়িতে নিশ্চয়ই একটা ল্যান্ডলাইন থাকবে। হ্যাঁ থাকবে, শুধু খুঁজে বের করতে হবে। বলেতে আর দেরি করলো না। তৎক্ষণাৎ ডায়েরি থেকে জেনির নাম্বারটা নিয়ে বেখেয়ালি ভাবে এক প্রকার নাচতে নাচতেই নিচে নেমে এলো তে। তবে শেষ সিঁড়িটা পেরোতেই ওর পা থেমে গেল। সেই সাথে হাস্যোজ্জ্বল মুখটাও চুপসে গিয়ে থমথমে দৃশ্য ধারণ করলো। অন্ধকার হল রুমে কালকের মতোই ডিবানে বসে টি টেবিলের উপর 2 পা তুলে বাইক রাইডিং ভিডিও গেম খেলছে জঙ্কুক। এত বড় হয়েও সারাদিন ভিডিও গেম খেলে এই লোক, আশ্চর্য। অফিস টফিস নেই নাকি? আবার এটাও হতে পারে কোটিপতি বংশের একমাত্র উত্তরাধিকারী মিস্টার কুম্ভকর্ণ। নিজের মনের কথায় নিজেই ঠোঁট টিপে হেসে ওঠে তে। সঙ্গে সঙ্গে মনিটরের গেমটা পজ হয়ে যায়। জঙ্কুক ব্রুকুসকে ওর দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে গম্ভীর স্বরে বলল, হোয়াট হ্যাপেন? এভাবে হাসছিস কেন? আমি বয়সে তোর থেকে ঠিক কত বছরের বড় তুই জানিস? আপনার অফিস নেই? কোন অফিস? ওমা, কি বলছেন? আপনাদের কোম্পানি জেকে গ্রুপ। ওয়ে, জেকে তার মানে কোম্পানিটা আপনার নামে। আর কালকে ওই ভাইয়াটা আপনাকেই ডাকছিল। জঙ্কুকের শর্ট ফর্ম জেকে। আমার সামনে একদম হাসবি না তুই। তোর হাসিটা আমার কাছে বিশ্রী লাগে। আর ওটা আমার নয়, তোর মায়ের অফিস। আর না ওখানে আমি বসি। তুই চাইলে অবশ্য বসতে পারিস। তে আর ঘাটায় না। জঙ্কুককে বেশি ঘাটালে হুট করে কি জানি কি অপমান করে বসে, তার কোনো ইয়াত্তা নেই। তাই তে কথা ঘুরিয়ে বলে, একটু কাজ ছিল, লাইটটা জ্বালাই? নো। কিন্তু কেন? আমার অন্ধকার ভালো লাগে, তাই যা করার এই অবস্থাতেই করে যা। জঙ্কুক বলেছে মানে সে কথা এক চুলও নড়বে না। তাই অন্ধকার হাতড়েই ল্যান্ডফোনের সামনে গিয়ে কার্পেটের বিছানো মেঝেতে বসে পড়লো তে। কাগজ থেকে খুব সাবধানে নাম্বারটা তুলে কল লাগালো জেনির নাম্বারে। জেনি, আমি তে বলছি। কেমন আছিস? শোন না, আমার তোর সাথে অনেক কথা আছে, সব খুলে বলবো তোকে। তার আগে ছোট্ট একটা ইনফরমেশন দে। বেগম ভাই কোন ইউনিভার্সিটিতে পড়ার জন্য এসেছে ইউএসএ? জেনি ওপাশ থেকে কি বললো সেটা শোনা না গেলেও আপাতত মনিটরে এতক্ষণ ধরে নির্দ্বিধায় চলতে থাকা বাইকটা ব্রেক ফেল করে বিধ্বস্ত হয়ে পড়ে আছে। পর্দায় বড় বড় অক্ষরে লেখা উঠেছে, গেম ওভার। জেনি, তুই কি ড্রাঙ্ক? এভাবে কেন কথা বলছিস? তুই কোনো বাজে ছেলেদের পাল্লায় পড়ে যাসনি তো? বল না আমায়। তুই আমার বন্ধু হওয়ার যোগ্যতা রাখিস না। আমাদের ফ্রেন্ডশিপটাকে কোনো কালেই গুরুত্ব দিসনি তুই। উল্টো সব সময় আমাকে আর জিমিনকে ইউজ করে গেছিস। এটা বল, ওটা বল, এটা জানা, সেটা জানা। কেন রে? আমি কি তোর চাকর? তোর ইনফরমেশন কালেক্ট করাই কি আমাদের কাজ? সব সময় এমন একটা ভাব করে এসেছিস যেন তুই পারফেক্ট। তুই কিতিকুঞ্জের মালকিন আর আমরা কি লেম? এইসব কি বলছিস জেনি? তোর মাথা ঠিক আছে? আরে তুই তো আসলেই কচুরি বানা। আমার মাথা ঠিক আছে কিনা সেটা জিজ্ঞেস করার তুই কে? আমি তো এই ভেবে তোকে বন্ধু বানিয়েছিলাম যে তুই অত বড় বাড়ির মেয়ে,
পুরান ঢাকার নামকরা রিয়েল এস্টেট ফ্যামিলির বিজনেস তোদের। ও মাই গড, কিন্তু তুই তো আসলে ওই বাড়ির কেউই না, আশ্রিতা মাত্র। তোদের জন্য ওই বাড়ির একমাত্র ছেলে জঙ্কুক চৌধুরী নিজের বাড়িতে পা রাখে না। তাহলে ভাব তোরা কতটা নীচ। আর তোর সাহস দেখে আমি রীতিমতো অবাক হচ্ছি। তুই কি না বেগম ভাইয়ের খোঁজ করছিস? তুই জানিস বেগম ভাই কত বড় সায়েন্টিস্ট হবে? তুই তার নখের যোগ্যতাও রাখিস না তে, তাই তোর ভালোর জন্য বলছি। ওনার বউ হওয়ার যে দিবাস্বপ্নটা দেখছিস না, সেটা এবার বন্ধ কর। আর যাই হোক, বেগম ভাইয়ের মতো হাই স্ট্যাটাসের ছেলে অন্তত তোকে বিয়ে করবে না। তে দু চোখ বন্ধ করে সমস্তটা শুনে গেল। এই ভয়টাই তো পেয়ে এসেছে এতগুলো বছর ধরে। আজ এত দূরে এসেও সে ভয় থেকে পালাতে পারলো না। ঠিকই মুখোমুখি হয়ে গেল তিক্ততায় পরিপূর্ণ কিছু চরম সত্যের। জেনি, তুই আমাকে যা খুশি বল, আমি শুনবো। তুই বেগম ভাইয়ের ভার্সিটির নামটা প্লিজ বল। তুই না বললে আমি আর কোনোদিনও বেগম ভাইকে খুঁজে পাবো না। রিডিকিউলাস। ওপাশ থেকে এইটুকুই শোনা গেল। তারপর কলটা কেটে যায়। তার কি হলো কে জানে। আশেপাশে কে আছে কে নেই কোনো কিছু তোয়াক্কা না করে কল কাটতেই হু হু আওয়াজ করে কেঁদে উঠল। হয়তো নিজের ঘনিষ্ঠ বন্ধুর কাছ থেকে এই তিরস্কারটা মোটেই হজম করতে পারেনি। তের কান্নাকাটি পাশের ডিবানে বসে থাকা জঙ্কুকের হৃদয় ছুঁতে পারল না। সে একটা অদ্ভুত কাজ করে বসলো। নিজের জায়গা থেকে উঠে এসে তের হাত ধরে হ্যাঁচকা টান মেরে ওকে জোর করে দাঁড় করিয়ে টানতে টানতে দরজার বাইরে বের করে দিয়ে বলল, আউট। তে কিছু বুঝে ওঠার আগেই শব্দটা উচ্চারণ করে ধাপ করে দরজা আটকে দেয় জঙ্কুক। তারপর ভেতরে গিয়ে মেঝেতে পড়ে থাকা কাগজের টুকরোটা তুলে হাত মুষ্টিবদ্ধ করে পকেট হাতরে ফোন বের করে কাউকে কল দেয়। আমি একটা নাম্বার ফরওয়ার্ড করেছি তোকে। এর A to Z সব ইনফরমেশন আমার চাই, অ্যাজ সুন অ্যাজ পসিবল। বাইরে এলোপাথারি ঠান্ডা হাওয়া বইছে। শুধু ঠান্ডা বললে ভুল হবে, মারাত্মক ঠান্ডা। আকাশটাও মেঘাচ্ছন্ন, যখন তখন বৃষ্টি চলে আসতে পারে। এত ঠান্ডা সে অভ্যাস নেই তেল। তার উপর পরনে কোনো শীতের কাপড়ও নেই। এক কথায় যান যায় যায় অবস্থা। তে দুহাত দিয়ে সজোরে দরজা ধাক্কাতে লাগলো। জঙ্কুক বয়সে তের চেয়ে অনেক বড়। তার উপর সম্পর্কটাও এতটা সহজ নয় ওদের। তাই কখনো জঙ্কুককে কিছু বলে ডাকেনি তে, কিন্তু এই মুহূর্তে একটু দ্বিধা নিয়েই ডাকতে শুরু করলো। ভাইয়া, জঙ্কুক ভাইয়া, দরজা খুলুন না, আমি ঠান্ডায় জমে যাচ্ছি তো। ভাইয়া। ওপাশ থেকে কোনো রূপ প্রতিক্রিয়া এলো না। এভাবে ঠিক কতক্ষণ ডেকেছে মনে নেই তের। ডাকতে ডাকতে এক পর্যায়ে দরজার সামনে ক্লান্ত হয়ে বসে পড়ে। ঠান্ডায় নীল হয়ে যাওয়া অসহায় তে। এই ছোট্ট শহরটা বেশ নীরব। যে কয়টা ফ্যামিলি আছে তারাও জঙ্কুকের মতো একঘেয়ে। রিমঝিম বৃষ্টি আর বাস পড়ার ভয়ানক শব্দ কানে আসতেই ঘুম ছুটে গেল জঙ্কুকের। গড়িতে তখন বিকেল 4টা। থেকে বাইরে রেখে এসে কাউচে শুয়েই কখন যে ঘুমিয়ে গিয়েছে টেরও পায়নি। অন্য মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। মেয়েটা ঠিক আছে তো? এক মুহূর্ত অপেক্ষা না করে ছুটে গিয়ে দরজা খুলে দিল জঙ্কুক। দরজার সামনেই দু হাঁটুতে মুখ গুজে বসে আছে তে। চেতনা আছে কি নেই বোঝা যাচ্ছে না। বিদ্যুৎ গতিতে থরথর করে কাঁপছে ওর ছোট্ট শরীরটা। সেই সাথে জোর তালে নিঃশ্বাস ফেলছে। দেখে মনে হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে। মাত্রাতিরিক্ত ঠান্ডায় ফ্যাকাশে নীল বর্ণ ধারণ করেছে পুরো শরীর। তের এই অবস্থা দেখে আড়ালে দীর্ঘশ্বাস ত্যাগ করলো জঙ্কুক। তারপর আলগোছে বাচ্চাদের মতো করেই নেতিয়ে পড়া থেকে দু হাতে তুলে নিল নিজের কোলে। ওর শরীর স্পর্শ করতেই চমকে ওঠে জঙ্কুক। বরফের মতোই ঠান্ডা হয়ে আছে শরীর। আর একটু দেরি করে দরজা খুললে কি হতো কে জানে। এই ভিডিওটা ইউটিউব চ্যানেল BTS47 ফ্যামিলি ড্রামা আর টিকটক আইডি RJKBS8 এই দুইটা অ্যাকাউন্ট ছাড়া অন্য কারো টিকটক আইডিতে দেখলে বুঝবে ভিডিওটা চুরি করে এনে তোমাদেরকে দেখানো হচ্ছে শুধুমাত্র কিছু ফলোয়ার্স আর ভিউ পাওয়ার লোভে। তোমরা তাদের কাছে পরের পার্ট না চেয়ে সরাসরি ইউটিউব চ্যানেল BTS47 ফ্যামিলি ড্রামা চ্যানেলে চলে আসবে। মনে রাখবে, চুরি করা আর চোরকে প্রশ্রয় দেওয়া সমান অপরাধ। আশা করি তোমরা অযথা ওদের জন্য চোরের অপবাদ নেবে না। আর তোমরা যারা ভিডিওটা না বলে পুরোটাই চুরি করে এনে নিজেদের নামে চালিয়ে দিচ্ছ, একবারও কি ভেবে দেখেছো একটা ভিডিও বানাতে কতটা কষ্ট করতে হয়? তোমরা যখন ভিডিওটা চুরি করে আনো তখন তো তোমাদেরকে অপেক্ষা করতে হয় ডাউনলোড হওয়া পর্যন্ত। একবার চিন্তা করো ডাউনলোড করার জন্য কতটা অপেক্ষা করতে হয়, আর যারা এই ভিডিওটা বানায় তাদের ঠিক কতটা অপেক্ষা করে ভিডিওটা বানাতে হয়। তোমাদের বাবা মা নিশ্চয়ই চুরি করতে শিখায়নি বা করতে বলেনি। এভাবে অন্যের পরিশ্রম আর কত চুরি করবে? এবার একটু নিজে কিছু করো। এরপরও যদি কথা না শোনো তাহলে তোমাদের আইডি ডিজেবল করে দেওয়ার জন্য টিকটকের কাছে রিপোর্ট করব। তিলে তিলে গড়া একটা আইডি চলে গেলে কেমন লাগে তখন বুঝবে। এমনটা না চাইলে কেউ আর ভিডিও চুরি করে এনে টিকটকে দিবে না।
একটানা 7 দিন তীব্র জ্বরের তাপদাহ আর সর্দি কাশির মতো বিদ্ঘুটে অসুস্থতায় ভুগে ঠিক হলো তে। এখন মোটেই জ্বর নেই। গত কয়েকদিনের থেকে আজ শরীরটা বেশ হালকা লাগছে, তবে খুশখুশে কাশিটা যেন কিছুতে পিছু ছাড়ছে না। দিনের বেলা যেমন তেমন রয়ে সয়ে হয়, কিন্তু রাত হলে যেন কাশির 14 গোষ্ঠী এসে ওর ঘুম হারাম করে দেয়। সাদে কি আর তে এটাকে বিদ্ঘুটে রোগ বলে? আজ মনে হচ্ছে এক ফালি রোদ উঠেছে পূর্ব আকাশে। তে উঠে গিয়ে জানালার পর্দা সমেত কাঁচ সরিয়ে দেয়। সঙ্গে সঙ্গে বরফ শীতল ঠান্ডা হাওয়া নাক চিরে ভেতরে প্রবেশ করলো তে। আবারও জানালার কাঁচ টেনে দিয়ে বলল, এই ঠান্ডা বাতাস লেগে যদি আবারও জ্বরটা ফিরে আসে তাহলে আপা নির্ঘাত মেরে আলুর দম বানিয়ে দেবে। তখনই রুমের বাইরে হাতের আঙ্গুল দিয়ে দরজায় টকটক আওয়াজ তুলে কড়া নাড়ে অষ্টাদশীর মনে গ্রিক খ্যাতিপ্রাপ্ত সুদর্শন যুবক। তে পেছন ঘুরে তৎক্ষণাৎ দেখলো পুরো ফর্মাল ড্রেস আপে সব পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছে জংকুক। চুলগুলোও আজ এলোমেলো নয়, বরং হেয়ার জেল দিয়ে পরিপাটি করা। কিছু বলবেন? না, সশব্দে কথাটা বলে দ্রুত স্থান ত্যাগ করে চলে গেল জংকুক। এই লোকটা এমন কেন? ভারী অদ্ভুত। অবসেশন মানে ঘোর? হ্যাঁ ওটাই। তুই আমার প্রতি অবসেস, যেই হোক আর কিছুই না। অযথা নিজের মূল্যবান সময় নষ্ট করিস না। আমার জীবনটা পদ্মপাতার জলের মতোই, আজ আছি কাল নেই। দেখা গেল নিজের বাবার হাতেই। চুপ করবি ইয়ঙ্গি? এই এক বাসি গল্প শুনিয়ে শুনিয়ে আর কতদিন দূরে সরিয়ে রাখবি আমাকে? যেদিন নিজের চোখে দেখবি সেদিন বুঝবি আমি কোনো বাসি কিংবা বেহুদা কথা বলছি না। যেদিন দেখবো সেদিন তুই একা থাকবি না, আমরা তিনজনই তোর সাথেই থাকবো। নিজেকে এতটা হেল্পলেস ভাবার কিছুই নেই। আমার জন্য তোরা কেন বিপদে পড়তে যাবি? তুই আর আমরা কি আলাদা বল? ইয়ঙ্গি জবাব দেয় না। এই জেহবটাকে বুঝিয়ে বুঝিয়ে হয়রানো নিজেই। কাজের কথা বলতে গেলে ঘুরিয়ে ফিরিয়ে প্রেম টপিকে চলে আসে। ভালোবাসা তো আর পরিস্থিতি বুঝতে চায় না, আর না মানতে চায় কোনো বাধা। নইলে ইয়ঙ্গিকে কেন ভালোবাসতে গেল? দুনিয়াতে আর কি কোনো ভালো মেয়ে ছিল না? এখন কোথায় আছিস? গাড়িতে। আজকে ইউএসএ ফিরলাম। এর মধ্যে জংকুক আবার কারো ডিটেইলস চাচ্ছে, ওটা বের করে দিয়ে এখন বাসায় যাচ্ছি। তোদের জন্য আমার ডিটেকটিভ এজেন্সির জবটা আর বৈধ থাকলো না। দ্য গ্রেট হ্যাকার জেহব যদি বেস্ট ফ্রেন্ড হয় তবে ফ্রেন্ড উইথ বেনিফিট কে না চায় বল? চল না আজ সিনেমা হলে গিয়ে ফ্রেন্ড উইথ বেনিফিট মুভিটা দেখে আসি। শুধু তুই আর আমি, হেভি রোমান্টিক মুভি। আমি 10 বারেরও বেশি দেখেছি। তুই একটা নষ্ট। বিরক্ত হয়ে কল কেটে দিল ইয়ঙ্গি। এই ছেলের সারাক্ষণ মাখো মাখো ভাব, কি করে এত নামকরা হ্যাকার হলো? তৎক্ষণাৎ ভাবনার সুতোয় টান পড়লো ওর। অযাচিত মন বলল, ওয়েট, জঙ্কুক কার ডিটেইলস চাইলো জেহবের কাছে? নতুন করে আবার কার সাথে ঝামেলা পাকাতে চাইছে জঙ্কুক? ঘড়ির কাঁটায় ঠিক সন্ধ্যা 7টা। পাসওয়ার্ড দিয়ে দরজা খুলে হলরুমের মধ্যখানে পা রাখতেই দুপা নিজ গতিতে থমকে গেল। ভেতরে ক্রমাসরে ছড়িয়ে পড়লো অজানা লাবডুর। সেখানে কিছুক্ষণ একইভাবে দাঁড়িয়ে থেকে ধীর পায়ে এগিয়ে এলো সবচেয়ে কর্নারের কাউচের দিকে। ঘাটটা সামান্য কাত করে মুখে একটা বাঁকা হাসি ঝুলিয়ে রেখে দেখতে লাগলো ঘুমন্ত মেয়েটাকে। এই মেয়েটা ওর চেনা, খুব চেনা। যেখানে মেয়েদের প্রতি তীব্র অনীহা ওর, সেখানে এই হাঁটুর বয়সী মেয়ের প্রতি অদম্য আসক্তি। অথচ এই অনুভূতিগুলোকে কত বছর ধরে অস্বীকার করে যাচ্ছে ও। খুবই সন্নিকটে এক অজানার উপস্থিতি স্পষ্ট, অথচ তখনও হলরুমের নরম গদিতে হাত পা ছড়িয়ে ছিটিয়ে ঘুমাচ্ছে তে। গভীর ঘুমে তলিয়ে থাকায় প্লাজো টি শার্ট দুটাই জায়গা থেকে সরে গিয়ে শরীরের অর্ধেকাংশ উন্মুক্ত। হলরুমে জ্বালিয়ে রাখা বিস্তর ফকফকে সাদা আলোয় সে সবকিছুই জংকুকের চোখে দৃশ্যমান। ও না চাইতেও এক ঝলক পা থেকে মাথা অব্দি পরখ করলো তেকে। হুট করেই কেমন ঘোর লেগে এলো দু চোখে। নেশাগ্রস্তদের মতোই চোখ দুটো ঝাপসা লাগছে ওর। গলাটা শুকিয়ে কাঠ হয়ে আসছে, বারবার জিভ দিয়ে শুকনো অধর ভিজিয়ে যাচ্ছে। চোখের সামনে শুয়ে থাকা তেল লতানো নারী দেহের বাজগুলো বড্ড আকর্ষণীয় লাগছে জংকুকের চোখে। বয়সের তারতম্য, সম্পর্কের জটিলতা সবকিছু কয়েক মুহূর্তের জন্য ভুলতে বসেছে দ্য গ্রেট পার্সোনালিটি খ্যাত জংকুক চৌধুরী। মেয়ে মানুষ নাকি তার অ্যালার্জি। ভার্সিটির টিচার থেকে স্টুডেন্ট সবাই তো এটাই জানে, কিন্তু এখন এই মুহূর্তে এমন কেন হচ্ছে? 8 বছর আগে তৈরি হওয়া প্রণয় শক্তি কেনই বা হুট করে মাথাচাড়া দিয়ে উঠেছে? তাহলে কি জংকুক তেকে নয়, বরং নিজের অনুভূতিকে ঘৃণা করে? সৎ মায়ের মেয়ের প্রতি এতটা দুর্বলতা কোনো সমাজে মেনে নেবে না। বাঙালি সমাজ তো একদমই নয়। তাই তো নিজে বাঙালি হয়েও বাঙালিদের প্রতি এত রাগ ওর। ভালোবাসা আবার কিসের সমাজ? ধর্মে যার প্রাধান্য আছে, সমাজে তার স্বীকৃতি নেই কেন? ভেবে পায় না জংকুক। এই মুহূর্তে ভাবতেও চায় না কোনো কিছু। ওর চোখে পৃথিবী এখানেই থমকে গিয়েছে।
পায়ে পায়ে এগিয়ে গিয়ে তে শিওরে ধপ করে বসে পড়ে জঙ্কুক। ফ্লোরে উড়োজুড়ো হয়ে পড়ে থাকা লম্বা চুলগুলোর দিকে এক পলক গভীর দৃষ্টিতে তাকিয়ে ওর কানের কাছে এসে হিসিয়ে বলল জঙ্কুক, আবার কেন ফিরে এলি এই আতপোড়া জীবনে? বাকিটা পুড়িয়ে দিতে? এবার যদি সত্যি তোর আসক্তি থেকে নিজেকে সামলাতে না পারি, তাহলে বিশ্বাস কর তুইও পড়বি। আমার দহনে পোড়াবো তোকে। এখন তো ছোট নেই, তাহলে তুই কেন বেঁচে যাবি? এবার আর আমি একা নই, আমরা দুজনে মিলে প্রণয়াসক্ত হব। জঙ্কুক অজাতিত ঘোরের বসে আরো কিছু বলতে যাবে, তার আগেই তের ঘুমের তালে একটু নড়ে চড়ে ওঠে। জঙ্কুক এক ঝটকায় উঠে দাঁড়িয়ে ওয়ার্ডরোব থেকে একটা লম্বা চাদর বের করে ছুঁড়ে মারলো তের উন্মুক্ত গায়ে। এমন ভাবে দূর থেকে ছুঁড়ে মারলো যেন তের শরীরে কোনো নোংরা লেগে আছে। গায়ে কাঁথা জাতীয় কিছুর উপস্থিতি টের পেয়ে সেটা ভালো মতো গায়ে পেঁচিয়ে অন্য পাশ হয়ে শুয়ে পড়লো তে। সরু জায়গা হওয়াতে পাশ ঘুরতেই কাঁচের টি টেবিলে থেকে ছোট বাইকের শোপিসটা পড়ে যাচ্ছিল। তৎক্ষণাৎ সেটাকে ক্যাচ করে নিল জঙ্কুক। বাইকে বসা হেলমেট পরা 1.5 ইঞ্চি সাইজের পুতুলটাকে চোখ পাকিয়ে হিসিয়ে বলল, ডোন্ট ইউ ডেয়ার টু মেক আ সাউন্ড। সেই সন্ধ্যায় গতর ডুবে যাওয়ার নরম সোফাতেই ঘুমিয়ে কাটিয়ে দেয় তে। যখন ঘুম ভাঙে তখন রাত 9:35। চারদিকে ঘুটঘুটে অন্ধকারচ্ছন্ন পরিবেশ। ঘুমের রেশ কাটিয়ে আড়মোড়া ভেঙে উঠে বসতেই সেদিনের মতো বিশাল মনিটরের এক ফালি তীক্ষ্ণ আলো এসে চোখে লাগে তের। সেই আলোতে জঙ্কুকের উপস্থিতি স্পষ্ট। কানের উপর কানপট্টির ন্যায় বড় বড় হেডফোন লাগিয়ে নির্দ্বিধায় গেমিং রিমোট কন্ট্রোলটায় হাত নাড়িয়ে যাচ্ছে সে। পরনে বাইকারদের মতো ব্ল্যাক লেদার জ্যাকেট, যার সামনের দিকের চেনটা পুরোপুরি খুলে ঘাড় থেকে খানিকটা নামানো, যার দরুন ভেতরে পরিহিত কালো স্যান্ডো গেঞ্জিটাও দৃশ্যমান। তার উপর শরীর চর্চা করে কৃত্রিম উপায়ে বানানো অ্যাপসগুলো এইটুকুনি স্কিনি স্যান্ডো গেঞ্জি আড়াল করতে পারছে না মোটেই। অন্ধকারে বসে বসে আর চোখে সবই দেখছিল তে। ঠিক তখনই রুমের লাইট জ্বলে সবকিছু আলোকিত হয়ে যায়। হঠাৎই তীক্ষ্ণ আলো চোখে পড়ায় কপাল কুঁচকে চোখ দুটো খিচে বন্ধ করে নিল তে। হা করে না থেকে মুখের লালা পরিষ্কার কর। সামনের মনিটরে ধ্যান রেখেই বলল জঙ্কুক। চোখ বড় বড় করে জঙ্কুকের মুখের দিকে তাকালো তে। আগের মতোই ভাবলেশীন মুখশ্রী। তবে তে আর ভাবলেশীন হয়ে বসে থাকতে পারলো না। হঠাৎ এরূপ পচানি খেয়ে ভেবাচেকা হয়ে তৎক্ষণাৎ আলগোছে চুল বাঁধতে বাঁধতে দৌড়ে উপরে চলে গেল। তার কয়েক মুহূর্ত পরে আবারও নিচে নেমে অসহায় মুখ নিয়ে জঙ্কুকের সামনে এসে দাঁড়ালো তে। কি সমস্যা? আপা এখনো ফিরেনি, প্রতিদিন তো সন্ধ্যায় ফিরে আসে। তো আমি কি করব? আপনার ফোনটা একটু দিন, আপাকে কল করব। ল্যান্ডলাইন দিয়ে কর। নাম্বার জানি না তো। ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে পকেট থেকে ফোন বের করে তের হাতে দেয় জঙ্কুক। তে কল করলো 1 বার 2 বার 3 বার, তাও ধরলো না জিন। এত রাত হয়ে গেছে, আপা ফিরছে না, কলও ধরছে না। অযাচিত ভয়েরা যেন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরলো তেকে। অজস্র খারাপ চিন্তায় পেটের মধ্যে নাড়ি ভুঁড়ি কেমন উগরে আসতে চাইছে, কিন্তু না, সেসবের বদলে উগরে আসলো কান্নারা। অনেক চেষ্টা করে জঙ্কুকের সামনে স্থির থাকতে পারলো না তে। ধপ করে মেঝেতে বসে ফুপিয়ে কেঁদে উঠলো। আবারও সেই একই কান্নার আওয়াজ। তে কি বোঝে না কোন এক অজানা কারণে এই আওয়াজ ভেতরটা ছিঁড়ে যায় জঙ্কুকের। গলা কাটা মুরগির মতোই ছটফট করে ওঠে হৃদয়টা। ইচ্ছে করে সবকিছু ধ্বংস করে ফেলতে। ভেতরে যা হচ্ছে হোক, সেসবকে পাত্তা না দিয়ে আপাতত তেকে রামধমক দিয়েই শুধালো জঙ্কুক। কি হয়েছে? ভেবে করছিস কেন? আপা কল তুলছে না। তুই কান্নাকাটি অফ কর, তোর কান্নার আওয়াজ বিরক্ত লাগে। আমি কাঁদলেও আপনার বিরক্ত লাগে, হাসলেও বিরক্ত লাগে, করবোটা কি আমি? চুপ করে থাকবি। তে তাই করলো, চুপ হয়ে বসে রইলো। এমনিতেই জঙ্কুকের সামনে কেঁদে ফেলেছে, এখন ভাবতে কেমন লজ্জা করছে। ও তো এতটা বাচ্চা স্বভাবের মেয়ে নয়, যথেষ্ট স্ট্রং। আমি বের হয়ে আশেপাশে খুঁজে দেখছি, তুই থাক। আমিও যাব, নিয়ে যান না। ম্যাকডোনাল্ডস ক্যাফেটেরিয়ার পার্কিং লটে গাড়ি পার্ক করে আশেপাশের রাস্তায় হাঁটছে জঙ্কুক আর তে। ওভারসাইজ ডেনিম পকেটে হাত ঢুকিয়ে গা ছাড়া ভাব নিয়ে হাঁটছে জঙ্কুক। দেখে মনে হচ্ছে ওর মধ্যে চিন্তার লেশমাত্র নেই। ওদিকে তে ভেবে পাচ্ছে না হসপিটালে না গিয়ে ওকে এখানে কেন নিয়ে এলো এই পাগল লোকটা। আপাতত হসপিটালে তে বার কয়েক জিজ্ঞেস করেছে আগ বাড়িয়ে, কিন্তু জঙ্কুকের সোজা সাপটা উত্তর, আশেপাশে খোঁজ, এখানেই পেয়ে যাবি। তে সেই তখন থেকে এদিক ওদিক হন্যে হয়ে ছুটছে, কোথাও কোনো মানুষ নেই। ক্যাফেটাও বন্ধ হয়ে গিয়েছে খানিকক্ষণ আগে, অথচ জিনের কোনো দেখা নেই। আচ্ছা, তোর পেটের মাঝখানে তিলটা কি আসল? যখন ছোট ছিলি তখন তো দেখিনি।
পাহাড়ি আঁকাবাঁকা রাস্তায় তে যখন জিনকে খুঁজতে খুঁজতে পাগল প্রায়, ঠিক তখনই জঙ্কুক জ্ঞানী ব্যক্তিদের মতো ভাবুক হয়ে এই ছাপড়ি প্রশ্নটা করে বসে। এই মুহূর্তে জঙ্কুকের কথায় তে ওর গোপন তিলকের খবর জানায় অবাক হবে নাকি আহম্মকের মতো প্রশ্ন করায় গিয়ে ঠাটিয়ে থাপ্পড় মারবে, ঠিক বুঝে উঠতে পারলো না। যত যাই হোক, বয়সে ওর চেয়ে দ্বিগুণ বড় জঙ্কুক, তবে কিছু তো কথা শোনানোই যায়। সেই উদ্দেশ্যেই ঘুরে পেছনে এগিয়ে এলো তে। তখনই উল্টো দিক থেকে ডাক পড়লো জিনের। তে দেখলো খুঁড়িয়ে খুঁড়িয়ে এদিকে এগিয়ে আসছে তার আপা, সঙ্গে লম্বার মতো একটা ভাইয়া। জিনের হাত ধরে ওকে হাঁটতে সাহায্য করছে। জিনের ছোট শরীরটা লোকটার শরীরের কোট দিয়ে আবৃত। লোকটা কে, কি হয়, কেনই বা জিনের হাতটা শক্ত করে ধরে রেখেছে, সেসব নিয়ে এই মুহূর্তে এক বিন্দু পরিমাণ মাথা ব্যথা নেই তের। ও দেখছে ওর আপা ব্যথা পেয়েছে, হাঁটতে পারছে না ভালো করে। একদিক দিয়ে জঙ্কুকের তে এগিয়ে আসছে, অন্য দিক দিয়ে জিন আর নামজুন। নামজুন আর জঙ্কুকের চোখে চোখে কথা আদান প্রদান হলো বোধ করি। কয়েক মুহূর্তের মধ্যে তে ছুটে গিয়ে গলা জড়িয়ে ধরলো জিনের। আপা, আমার রেখে কোথায় চলে গিয়েছিলি তুই? তোর চিন্তায় চিন্তায় পাগল হয়ে যাচ্ছিলাম আমি। এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল এই অচেনা দেশে আমার আপন বলতে কেউ নেই।